বন্ধুরা, গাধা একদিন মহিলাদের সম্পর্কে 3টি এমন কটু কথা বলেছিল যেগুলো শুনলে আপনিও বলবেন, হ্যাঁ এটা তো সত্যি। আপনি নিজেই বলবেন এসব কথা মহিলাদের ক্ষেত্রে একদম মিলে যায়। কথাগুলো অপ্রিয় হলেও সত্যি। গাধা সমাজকে সচেতন করতে অনেক কথা বলেছিল। সবচেয়ে আগে এই সুন্দর ভিডিওটি লাইক করুন এবং উপভোগ করুন। আজকের গল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অনুরোধ করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। এই গল্পের প্রতিটি শব্দ মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই গুরুত্বপূর্ণ গল্পটি আমাদের জীবনে অনেক কাজে লাগতে পারে। একটি গ্রামে একজন কৃষকের বাড়িতে একটি বকরা ও একটি গাধা ছিল। বকরাটি ছিল খুবই চালাক আর স্বার্থপর, কিন্তু গাধাটি ছিল একদম সোজা সাপটা ও পরিশ্রম। দুটোই একই কৃষকের গৃহপালিত পশু ছিল এবং একসাথেই থাকত। কৃষক গাধার পিঠে সব সময় শস্য বোঝাই করে বাজারে নিয়ে যেত। সব ভার বহনের কাজটা গাধাকেই করতে হতো। তার পরিশ্রম অনুযায়ী কৃষক তাকে ভালো সুস্বাদু ও পুষ্টিকর খাবার দিত, আর বকরাটিকে শুধু শুকনো ঘাস বা ভুসি খেতে দিত, কারণ সে কোনো কাজ করতো না। তো গাধার খাবার দেখে দেখে বকরার খুব লোভ হতো। সে মনে মনে ভাবত, গাধাকে মালিক কত মজার জিনিস খেতে দেয়, আর আমাকে দেয় শুধু শুকনো ঘাস। তখন সে একটা চালাকি ভাবতে লাগলো, যাতে গাধার জায়গায় মালিক তাকেই ভালো ভালো খাবার দিতে শুরু করে। বকরার মনে হলো এটা তখনই সম্ভব যদি গাধা মারা যায় বা অসুস্থ হয়ে পড়ে কিংবা এই বাড়ি থেকে চলে যায়। বকরা বেশি দূর ভাবতে পারল না, শুধু নিজের স্বার্থপর দৃষ্টিভঙ্গিতে ভেবেই থেমে গেল। বন্ধুরা, মনে রাখবেন, যারা খুব বেশি লোভী ও স্বার্থপর হয় তারা সাধারণত ছোট মনের ও সীমিত বুদ্ধির মানুষ হয়। বকরা একটা প্ল্যান করলো গাধাকে ভুল বুঝিয়ে বিপদে চালানোর। সে গাধার কাছে গিয়ে বলল, বন্ধু, তুমি অনেক পরিশ্রম করো, কিন্তু তোমার কি মনে হয় না কৃষক তোমার পুরোপুরি ফায়দা নিচ্ছে? দেখো, সে তোমার পিঠে কত ভারী বোঝা চাপিয়ে দেয়। একদিন তুমি ওর ওজনে মারা যাবে। তুমি তো সারাদিন খেটে মরো, আর সে শুধু তোমার পিঠে মারে। আমি বলি, এমন একটা কাজ করো যাতে তুমি আর কাজও না করো, আবার আরাম করে খেতেও পাও। গাধা বলল, ভাই, এমন কোনো কাজ আছে নাকি? যদি থাকে তবে আমায় বলো। বকরা বলল, আছে ভাই, আছে। কাল যখন মালিক তোমার পিঠে বোঝা চাপিয়ে বাজারে নিয়ে যাবে, তখন তুমি ইচ্ছাকৃতভাবে হোঁচট খেয়ে খাদ বা খাদে পড়ে যাও আর অসুস্থ হওয়ার অভিনয় করো। মালিক ভাববে তুমি সত্যিই অসুস্থ, তখন আর তোমাকে কাজ করাবে না, তুমি বসেই খাবে। বন্ধুরা, বকরা জানতো যদি সে গাধা খাদে পড়ে তাহলে সে নিশ্চিতভাবে মরে যাবে, আর গাধা মারা গেলে মালিক তখন তার সব আদর যত্ন বকরার ওপর বর্ষণ করবে। এইভাবে বকরা গাধার কানে বিষ ঢেলে দিল। গাধাও ভাবল, বকরা তো ঠিকই বলছে। সে বিশ্বাস করে ফেলল বকরার কথা। সে বলল, তুমি ঠিকই বলেছ বন্ধু। গাধা বকরার কথা শুনে পরিকল্পনা মেনে নিল। পরদিন কৃষকের বাজারে যাওয়ার কথা ছিল। গাধার দুঃখজনক পরিণতি দেখতে বকরাও তাদের সঙ্গে রওনা হলো। মাঝপথে হঠাৎ গাধা মাটিতে পড়ে গেল এবং পাশের খাদে গড়িয়ে পড়ল। এতে তার কোমর ভেঙে গেল। কৃষক অনেক চেষ্টা করেও তাকে তুলতে পারল না। তখন কৃষক ভাবল, গাধা হয়তো সত্যিই গুরুতর আহত হয়েছে, আর সে এখন বোঝা নিয়ে যেতে পারবে না। তখন সে গাধাকে একপাশে রেখে সমস্ত বোঝা বকরার পিঠে চাপিয়ে দিল। এখন বকরাকে সেই ভারী বোঝা নিয়ে বাজারে যেতে হলো। বকরা তখন আফসোস করতে লাগলো, কেন যে আমি এই বুদ্ধি গাধাকে দিলাম। বকরা বলল, গাধাটাই আমাকে মারলো, হায় হায়। 2-3 বারে কৃষক সেই বোঝা বকরার পিঠেই তুলে বাজারে পৌঁছালো, কিন্তু তখন আর কিছু করার ছিল না। সময় পেরিয়ে গেছে। বকরার নিজেরই চালাকি তার উপরেই কাল হয়ে নেমে এলো। সে নিজের ফাঁদে নিজেই ফেসে গেল। পরদিন কৃষক ডাক্তার ডাকলো তার গাধাকে ঠিক করার জন্য। ডাক্তার বলল, আপনার গাধার কোমর ঠিক হয়ে যাবে, তবে এর জন্য বকরার চর্বি দিয়ে মালিশ করতে হবে। কৃষক বলল, চিন্তা করবেন না, আমার গাধা অনেক উপকারী, ও ছাড়া আমার সব কাজ থেমে যায়। বকরা তো আমার ঘরেই আছে, ওর চর্বি দিয়ে গাধাকে ভালো করব। এই কথা শুনে বকরা খুব ভয় পেয়ে কাঁপতে লাগলো। সে ভাবলো, আজ তো গাধা সত্যিকারের গাধার মতো কাজ করেছে। আমি তো শুধু হিংসা করে ওকে একটা বুদ্ধি দিয়েছিলাম, এখন সেই বুদ্ধি আমার প্রাণ নিয়ে নেবে। গাধা আমাকে মারবেই। একথা ভেবে বকরা
খুব চিন্তিত হয়ে পড়ল। তাকে এতটা দুঃখ ও চিন্তিত দেখে গাধা জিজ্ঞেস করলো, ভাই, অসুস্থ তো আমি, তুমি এত কাঁদছো কেন? তখন কাঁদতে কাঁদতে বকরা সব ঘটনা গাধাকে খুলে বলল। শুনে গাধাও অবাক হয়ে গেল। বকরার এই বোকামি বা অতিরিক্ত চালাকিতে তার খুব হাসি পেল। গাধা ভাবতে লাগলো, স্বার্থপর আর ধূর্ত লোকেরা যখন অন্যদের ঠকানোর চেষ্টা করে তখন নিজেরাই সেই ফাঁদে পড়ে যায়। গাধা বলল, বকরা ভাই, এখন তোমার মৃত্যু একেবারে নিশ্চিত, তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না। এই ধরনের লোকেরা সব সময় শেষে ঠকে যায়। বুদ্ধিমান মানুষদের এদের থেকে দূরে থাকা উচিত। গাধা আবার বলল, বকরা ভাই, এই বিষয়ে আমি তোমাকে একটা গল্প বলি, মন দিয়ে শোনো। এতে আমরা শিখতে পারবো কাদের থেকে দূরে থাকা উচিত। গল্পটি অনেক পুরনো সময়ের। একটি রাজ্যে এক রাজা ছিলেন যার কোনো সন্তান ছিল না। তিনি সব সময় ভগবান, দেবদেবী, সাধু সন্ন্যাসী, এমনকি জঙ্গলের গাছপালার কাছেও সন্তানের জন্য প্রার্থনা করতেন, কিন্তু সমস্ত চেষ্টাই ব্যর্থ হচ্ছিল, যদিও তার সন্তান চাইছিল যে কোনো মূল্যে। একদিন সে জঙ্গলে গিয়ে এক জায়গায় বসে প্রতিদিনের মতো প্রার্থনা করছিলেন। তখন তিনি একটি অলৌকিক আওয়াজ শুনলেন। সেই আওয়াজ বলল, তুমি কি এমন একটি ছেলে চাও যে মরে যাবে, নাকি এমন একটি মেয়ে চাও যে তোমার বাড়ি থেকে পালিয়ে যাবে? এই কথা শুনে রাজা বুঝতেই পারলেন না কি উত্তর দেবেন, তাই তিনি চুপ করে থাকলেন। তিনি রাজপ্রাসাদে ফিরে এসে তার সমস্ত মন্ত্রী ও দরবারিদের ডেকে পাঠালেন এবং জঙ্গলের ঘটনার কথা বললেন। তিনি বললেন, একটা আওয়াজ আমাকে বলেছে যদি আমি ছেলে চাই সে মরে যাবে, যদি মেয়ে চাই সে পালিয়ে যাবে। আমি বুঝতে পারছি না কি চাইব। রাজা এই দোটানার কথা বললে দরবারিরা বললেন, মহারাজ, এটি সত্যি এক ধর্ম সংকট। আপনি যদি ছেলে চান আর সে কিছুদিনের মধ্যেই মারা যায় তবে সেটা না থাকারই সমান। তাই আমাদের মতে না থাকার চেয়ে থাকা ভালো। আপনি একটি মেয়ে চাইলেই ভালো হবে, সে অন্তত বেঁচে তো থাকবে, আপনি তাকে দেখতে তো পারবেন। আর আমরা যদি আগে থেকে সতর্ক থাকি এবং মেয়ের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করি তাহলে সে পালিয়ে যেতে পারবে না। মেয়ের পালিয়ে যাওয়া আমাদের হাতে, কিন্তু ছেলের মৃত্যু আমাদের নিয়ন্ত্রণে নেই। যদি মেয়ে হয় তাহলে তাকে আমরা তালা দিয়ে রাখলে সে পালাতে পারবে না। বন্ধুরা, এরপর রাজা আবার জঙ্গলে গেলেন এবং ঠিক সেই জায়গায় প্রার্থনা করতে লাগলেন যেখান থেকে তিনি আগেরবার আওয়াজ শুনেছিলেন। এবার সেই আওয়াজ আবার এলো। আওয়াজ বলল, হে রাজা, আমরা তোমার প্রার্থনায় সন্তুষ্ট, আমরা তোমাকে সন্তান দেব, কিন্তু তুমি কি চাও? তুমি কি এমন ছেলে চাও যে মরে যাবে, না এমন মেয়ে চাও যে পালিয়ে যাবে? রাজা একটু চিন্তা করে উত্তর দিলেন, আমি এমন একটি মেয়ে চাই যে পালিয়ে যাবে। আওয়াজ বলল, তাই হবে। সময় এলে তোমার রানীর গর্ভে একটি কন্যা সন্তান জন্মাবে, সে একসময় পালিয়েও যাবে। এরপর গাধা বলল, বকরা ভাই, সেই আওয়াজের কথা একেবারে ঠিক প্রমাণিত হয়েছিল। সময় মতো রাজার রানীর গর্ভে একটি সুন্দর কন্যা সন্তান জন্ম নেয়, কিন্তু মেয়ে হওয়ার পর থেকেই রাজা দুশ্চিন্তায় পড়ে যান, কারণ তিনি আগে থেকেই জানতেন এই মেয়ের ভবিষ্যৎ কি হতে চলেছে। রাজা খুব দুশ্চিন্তায় পড়ে যান। বন্ধুরা, শহর থেকে বহু দূরে রাজার একটি বাগান ছিল আর তার মাঝখানে ছিল একটি প্রাসাদ। মেয়েকে পালিয়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে রাজা তাকে সেই প্রাসাদে একটি দাইয়ের সঙ্গে রেখে দিলেন। রাজা ও রানী মাঝে মাঝে সেই প্রাসাদে গিয়ে মেয়ের সঙ্গে দেখা করতেন, যাতে মেয়ে তাদের দেখা করতে চেয়ে রাজপ্রাসাদে ফিরে আসতে না চায়। এভাবে তাকে শহর ও বাইরের দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল। রাজা মনে করতেন মেয়ে যদি শহরে আসে, আকর্ষণীয় জিনিস দেখে বা আকর্ষণীয় লোকজনের সংস্পর্শে আসে, তবে তার মন উড়ে যাবে। তাই তাকে এসব থেকে দূরে রাখা হয়েছিল, যাতে সে কারো প্রতি আকৃষ্ট না হয় এবং পালিয়ে না যায়। রাজা ও রানী মাঝে মাঝে 1-2 মাস পর মেয়েকে দেখতে যেতেন। ধীরে ধীরে সে রাজকুমারী বড় হয়ে উঠল। যখন সে যৌবনে পা রাখল তখন তার মনও আকর্ষণীয় জিনিসের প্রতি আগ্রহী হতে লাগলো। একদিন এক যুবক সেই বাগানের দিকে এলো। রাজকুমারীও তাকে দেখতে পেল এবং সেই যুবকও রাজকুমারীকে দেখল। দুজনের মাঝেই প্রেম জন্মালো। রাজকুমারী জীবনে প্রথমবার কোনো সুন্দর পুরুষকে দেখেছিল আর দেখা মাত্রই প্রেমে পড়ে যায়। সেই যুবক দাইকে অনেক টাকা ঘুষ দিয়ে রাজকুমারীর সঙ্গে
দেখা করার অনুমতি নেয়। কিছুদিন পর্যন্ত দুজনের দেখা সাক্ষাৎ চলতে থাকে। ধীরে ধীরে তাদের প্রেম গাঢ় হতে থাকে। দুজনেই একে অপরকে ভালোবাসতে শুরু করে। শেষে তারা আনন্দের সঙ্গে বিয়ে করে ফেলে। এই বিয়ের কথা তারা তাদের মা বাবাকে জানায়নি। এইভাবে ধীরে ধীরে সেই যুবক রাজকুমারীকে শহরে ঘোরাতে নিয়ে যেতে লাগে। 9 মাস পর রাজকুমারী একটি সুন্দর পুত্র সন্তানের জন্ম দিল। পরের বার যখন রাজা তার মেয়ের সঙ্গে দেখা করতে এলেন, তখন তিনি প্রথমে তার মেয়ের আয়ার সঙ্গে দেখা করলেন। তিনি জিজ্ঞেস করলেন, তার মেয়ে কেমন আছে? আয়াটি বলল, সে খুব ভালো আছে। আপনি বিশ্বাস করবেন না, সে সবে একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছে, আর এই খবরটাই আপনাকে পাঠাতে যাচ্ছিলাম। বন্ধুরা, এই কথা শুনে রাজার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে ভাবতে লাগলো, যে ঘটনার ভয় থেকে আমি মেয়েকে শহর থেকে দূরে বাগানে রেখেছিলাম, ঠিক সেটাই হয়ে গেল। রাজা খুব লজ্জিত বোধ করলেন এবং খুব রেগেও গেলেন। তিনি সেই মেয়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না বলে জানিয়ে দিলেন। রাজকুমারী তখন তার স্বামী এবং ছেলেকে নিয়ে সেই বাগানের প্রাসাদেই থেকে গেল। রাজা স্পষ্ট জানিয়ে দিলেন তিনি তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না। এভাবে রাজকুমারী তার স্বামী ও ছেলেকে নিয়ে একা একাই থাকতে লাগলেন। ধীরে ধীরে ছেলেটি বড় হতে লাগলো। রাজা সম্পূর্ণভাবে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলেছিলেন। তিনি কখনো বাগানে আসতেন না এবং কখনো তার মেয়ে বা নাতিকে নিজের বাড়িতে ডাকতেন না। ধীরে ধীরে রাজকুমারীর ছেলে যখন 15 বছর বয়সে পৌঁছায়, তখন সে তার নানাকে কখনো দেখেনি, কারণ রাজা মেয়ে ও নাতির সঙ্গে দেখা করতে অস্বীকার করেছিলেন। রাজকুমারীর স্বামীকেও বাগানে আসতে নিষেধ করেছিলেন রাজা। একদিন রাজকুমারীর ছেলে তার মাকে বলল, মা, আমি আমার নানার সঙ্গে দেখা করতে চাই। তার মা বলল, হ্যাঁ বেটা, কেন নয়, তুমি তার প্রাসাদে চলে যাও এবং তার সঙ্গে দেখা করো। তোমার নানা এই শহরেই থাকেন, তবে তিনি আমার মতো তোমাকেও ঘৃণা করেন। হয়তো তার মন বদলে যেতে পারে। পরদিন রাজকুমারীর ছেলে সকালে খুব ভোরে উঠে একটি ঘোড়ায় চড়ে অনেক টাকা সঙ্গে নিয়ে নানার সঙ্গে দেখা করতে রওনা দিল। সে যখন সেখানে পৌঁছালো, তখন তার নানা তাকে কোনো ভালোবাসা দেখালেন না, এমনকি তার দিকে তাকালেনও না, কিছু বললেনও না। এইভাবে রাজকুমারীর ছেলে বহুবার রাজা অর্থাৎ তার নানার সঙ্গে দেখা করতে গেলেও রাজা কখনো তাকে ভালোভাবে গ্রহণ করেননি। কয়েকদিন পরে রাজকুমারীর ছেলে তার নানাকে জিজ্ঞেস করলো, নানাজি, আপনি আমার মা এবং আমার উপরে এত রাগ করে থাকেন কেন? ছেলের কথা শুনে রাজা কোনো উত্তর দিলেন না। ছেলে আবার জিজ্ঞেস করলো, নানাজি, আপনি কিছু বললেন না তো? আপনি আমাকে বলুন, কোন শর্তে আপনি আমার মাকে ক্ষমা করবেন? আমি আপনার সব শর্ত পূরণ করতে প্রস্তুত। রাজা বললেন, পুত্র, আমি এক শর্তে তোমাকে ও তোমার মাকে ক্ষমা করতে পারি। যতক্ষণ না তুমি জঙ্গলে থাকা সেই জাদুকরীর মাথা কেটে আনতে পারো, ততক্ষণ আমি তোমার সঙ্গে কথা বলবো না। যদি তুমি সেই জাদুকরীর মাথা কেটে এনে আমাকে দাও, তাহলে আমি তোমাকে এবং তোমার মাকে আপন করে নেব। রাজকুমার বলল, নানাজি, আপনি চিন্তা করবেন না, আমি অবশ্যই আপনার এই ইচ্ছা পূরণ করব। আমি সেই জাদুকরীর মাথা কেটে এনে দেব। রাজা বলল, এই তো আমি চাইছি, তুমি যাও, সেই জাদুকরীর মাথা কেটে আনো। বন্ধুরা, রাজার মনে তখন এক ভয়ঙ্কর ছলনা চলছিল। তিনি সেই ছেলেটিকে এক প্রতারণার ফাঁদে ফেলছিলেন, কারণ সেই জাদুকরী এমন একজন ছিল যাকে কেউ একবার দেখলে সে সঙ্গে সঙ্গে পাথরে পরিণত হয়ে যেত। এই বিষয়টা রাজা জানতেন, আর তিনি এও জানতেন তার নাতির সঙ্গেও ঠিক একই ঘটনা ঘটবে। ছেলেটি যখন তার মুখ দেখবে, তখনই সে পাথরে রূপান্তরিত হয়ে যাবে। তাই তিনি ছেলেটিকে বলেছিলেন, সে জাদুকরীর মাথা কেটে আনো। বন্ধুরা, ছেলেটি জাদুকরীর কাছে যাওয়ার জন্য রওনা দেয়। সে ভবিষ্যতের কষ্টের কথা কিছুই জানতো না। ছেলেটি একটি চমৎকার ঘোড়া বেছে নেয় এবং কিছু টাকা ও খাবার সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ে। পথে যেতে যেতে সে এক বৃদ্ধ লোকের সঙ্গে দেখা করে। বৃদ্ধটি তাকে জঙ্গলের দিকে যেতে দেখে জিজ্ঞেস করলো, বেটা, তুমি কোথায় যাচ্ছ? ছেলেটি উত্তর দিল, বাবা, আমি সেই জাদুকরীর মাথা কেটে আনতে যাচ্ছি। আমার নানা আমার মাকে খুব ঘৃণা করেন, তিনি এই শর্তেই আমাদের মেনে নেবেন। বৃদ্ধ লোকটি বুঝে গেল যে রাজার মন সৎ নয়। সে নিশ্চিত হয়ে গেল রাজা এই ছেলেটিকে জাদুকরীর হাতে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। বৃদ্ধ লোকটি বলল, বেটা, এই কাজের জন্য তোমার এমন একটি ঘোড়া দরকার যে উড়তে পারে, কারণ তোমার
এমন এক পাহাড় পার হতে হবে যেখানে বহু বাঘ ও বিষাক্ত জন্তু থাকে। যদি তুমি এই ঘোড়াতে যাও তাহলে তুমি আর তোমার ঘোড়া দুজনেই ওই বন্য জন্তুর খাদ্য হয়ে যাবে। নিশ্চিতভাবে তারা তোমাদের খেয়ে ফেলবে। ছেলেটি বলে, বাবা, আমি এমন ঘোড়া কোথায় পাবো যে উড়ে গিয়ে আমাকে সে জাদুকরির কাছে পৌঁছে দিতে পারবে? বৃদ্ধ বললেন, অপেক্ষা করো, আমি তোমাকে এমন একটি ঘোড়া এনে দিচ্ছি। এই ঘোড়াটি নদী, পাহাড়, জঙ্গল পেরিয়ে উড়ে গিয়ে তোমাকে সে জাদুকরির কাছে পৌঁছে দেবে। এই কথা বলেই বৃদ্ধ লোকটি অদৃশ্য হয়ে গেলেন। তারপর হঠাৎ করে তিনি এক আশ্চর্য ও চমৎকার ঘোড়ার সঙ্গে আবার হাজির হলেন। ঘোড়াটি ছেলেটিকে দিয়ে বৃদ্ধ বললেন, বাবা, এখন আমার কথা মন দিয়ে শোনো। তুমি সরাসরি সেই জাদুকরিকে দেখতে পারবে না, কারণ তুমি যদি তাকে দেখার চেষ্টা করো তাহলে তুমিও পাথরে পরিণত হয়ে যাবে। তাকে দেখার জন্য তোমাকে এক বিশেষ ধরনের আয়নার সাহায্য নিতে হবে। আর আমি তোমাকে এটাও বলে দিচ্ছি সেই আয়নাটি কোথায় পাবে এবং কিভাবে পাবে। তুমি এখান থেকে উত্তর দিকে রওনা দাও। একটু দূর যাওয়ার পর তুমি এক সাদা পাথরের প্রাসাদ দেখতে পাবে, আর তার সামনে থাকবে একটি বাগান যেখানে নানা রকম ফুল ও গাছগাছালি থাকবে। সেই বাগানে তুমি দুইজন অন্ধ নারীকে দেখতে পাবে। তাদের দুজনের মধ্যে শুধু একটি চোখ রয়েছে। তারা সেই একটি চোখ নিজেদের মধ্যে ভাগ করে ব্যবহার করে, অর্থাৎ তারা পালা করে ওই একটি চোখ দিয়ে দেখে। সেই নারীদের কাছেই আছে সেই আয়নাটি, যেটা দিয়ে তুমি সেই জাদুকরিকে দেখতে পারবে। তুমি যদি তাদের কাছ থেকে সেই আয়নাটি পেতে চাও তাহলে তোমাকে তাদের চোখটি চুরি করতে হবে। আর যখন তারা তোমার কাছে তাদের চোখ ফেরত চাইবে তখন তুমি বিনিময়ে তুমি তাদের কাছে সেই আয়নাটি চাইবে। সেই জাদুকরি সাধারণত তার সময় কাটায় এক ঘাসের মাঠে। ছেলেটি বৃদ্ধকে ধন্যবাদ জানালো এবং সেই উড়ন্ত ঘোড়ায় চেপে রওনা দিল। সে পাহাড়, জঙ্গল ও নদী উড়ে উড়ে পার হতে লাগলো। সেই জঙ্গল ও পাহাড়ে প্রচুর হিংস্র প্রাণী বাস করত। অনেক সিংহ, চিতা, নেকড়ে, সাপ, বিছে এবং নানা বিষাক্ত প্রাণী। তারা তাকে খাওয়ার জন্য প্রস্তুত ছিল এবং দৌড়েও এসেছিল, কিন্তু সে এত উপরে উড়ে যাচ্ছিল যে তারা কোনো ক্ষতি করতে পারছিল না। এভাবেই পাহাড় পেরিয়ে সে উড়ে চলল। হঠাৎ দূরে এক সাদা পাথরের প্রাসাদ দেখতে পেল। সে ভাবল হয়তো এটাই সেই দুই অন্ধ নারীর প্রাসাদ। ওই দুই নারীর মধ্যে একটি মাত্র চোখ ছিল যেটি তারা পালা করে ব্যবহার করত। ছেলেটি সেই সাদা পাথরের প্রাসাদের কাছে পৌঁছে গেল। সে প্রাসাদের দরজায় কড়া নাড়ার সাহস পেল না। সে তখন বাগানের মধ্যেই হাঁটাহাঁটি করতে লাগলো। ওদিকে দুই অন্ধ নারী দুপুরের খাবার শেষ করে বাগানে হাঁটতে বেরোলো। সেই সময় রাজকন্যার পুত্র একটি গাছে উঠে বসে পড়ল যাতে নারীরা তাকে না দেখতে পায়। নারীরা কথা বলতে বলতে বাগানে হাঁটছিল। সে মুখ উপরের দিকে তুলে বলল, বোন, তোমার উচিত এই প্রাসাদটা দেখা যেটা রাজা নতুন করে বানিয়েছেন। তাহলে তুমি আমাকে চোখটা দাও, তাহলে আমি দেখতে পারবো। প্রথম জন তার চোখটা দিতে গিয়েছিল। ঠিক তখনই গাছের ওপর থেকে ছেলেটি হাত বাড়িয়ে মাঝখান থেকে সে চোখটি নিয়ে নিল। দ্বিতীয় নারী বলল, বোন, তুমি আমাকে চোখটা দিচ্ছ না কেন? সবকিছু একা একাই দেখতে চাও বুঝি? দাও না, আমাকে দেখতে দাও। প্রথম জন বলল, বোন, কি বলছো? আমি তো অনেক আগেই তোমাকে চোখটা দিয়ে দিয়েছি। না, তুমি এখনো চোখটা আমাকে দাওনি। তুমি সত্যি আমাকে বোকা বানাতে চাইছো? প্রথম নারী বলল, বোন, আমি তো এইমাত্র তোমার হাতে চোখটা রেখেছিলাম। তোমার কাছে নেই মানে তাহলে সেটা গেল কোথায়? এভাবেই দুই নারী নিজেদের মধ্যে তর্ক করতে লাগলো, যতক্ষণ না তারা বুঝতে পারল তাদের কারো কাছেই আর সেই চোখটি নেই। তারা ভাবতে লাগলো, বোন, যখন আমাদের কারো কাছেই চোখ নেই তাহলে আমাদের চোখ কে নিল? মনে হচ্ছে আমাদের মাঝখানে কেউ একজন আছে যে আমাদের ঠকিয়ে আমাদের চোখটা চুরি করে নিয়েছে। তখন তারা জোরে জোরে বলতে লাগলো, যদি এইখানে সেই ব্যক্তি থাকে যে আমাদের চোখ নিয়েছে তাহলে অনুগ্রহ করে আমাদের চোখটা ফিরিয়ে দাও। আমাদের দুজনেরই শুধু একটি চোখ ছিল আর আমরা সেই এক চোখেই দুজনেই দেখতাম। যদি তার আমাদের চোখের বিনিময়ে কিছু দরকার হয় তাহলে সে আমাদের বলুক, আমরা তাকে সেটি দিতে প্রস্তুত। সে আমাদের জানাক সে আমাদের কাছে কি চায়, আমরা আমাদের চোখের বদলে তাকে সেই জিনিস দেব। তখন ছেলেটি গাছ থেকে নিচে নেমে এলো এবং বলল, তোমাদের চোখ আমার কাছে আছে, আমি বিনিময়ে শুধু সেই আয়নাটি চাই যেটা দিয়ে আমি জাদুকরিকে দেখতে পারবো। ওই দুই নারী বলল, বাবা,
আগে আমাদের চোখটা ফিরিয়ে দাও, তবেই তো আমরা তা খুঁজে তোমাকে দিতে পারবো। বন্ধুরা, তখন ছেলেটি তাদের চোখটি ফিরিয়ে দিল। তখন তাদের একজন সেই চোখটি চোখে লাগালো আর তারা দুজন প্রাসাদে চলে গেল। কিছুক্ষণ পর তারা সেই বিশেষ আয়না নিয়ে ফিরে এলো এবং ছেলেটিকে দিল। ছেলেটি আয়নাটি নিয়ে তার যাত্রা আবার শুরু করলো। সে যেতে যেতে জাদুকরীর বাগানের ওপরে পৌঁছালো। সেই বাগান থেকে ফুলের মন মুগ্ধকর গন্ধ বাতাসে ভেসে আসছিল। ছেলেটি যত এগোতে লাগলো তত গন্ধ আরও তীব্র হয়ে উঠল। একসময় সে এক সুন্দর প্রাসাদের সামনে পৌঁছে গেল, যা সবুজ ঘাসে ঘেরা ছিল আর চারপাশে শুধু ফুলের সমারোহ। জাদুকরী সেই মাঠেই ঘুরে বেড়াচ্ছিল। ছেলেটি তার ঘোড়াটিকে একটু পিছনে সরিয়ে রেখে আয়নাটি বের করলো এবং তাতে জাদুকরীকে দেখে দেখে তার দিকে এগোতে লাগলো। জাদুকরী নিজের শক্তির ওপর খুব বিশ্বাস করত। তার মনে হতো কেউ তাকালেই পাথর হয়ে যাবে। এই শক্তির জোরেই সে কখনো পালানোর চেষ্টা করতো না। সে সবসময় বাগানেই থাকতো। ছেলেটি আয়নাটিতে তাকিয়ে জাদুকরীর একেবারে কাছে চলে এলো। তারপর তার তরবারি ঘুরিয়ে জাদুকরী মাথা কেটে ফেলল। সেই মাথা থেকে একটু রক্ত পড়ে মাটিতে আর সঙ্গে সঙ্গেই তার সাপের রূপ ধারণ করলো। ছেলেটি আয়নার সাহায্যে মাথাটি একটি থলেতে ভরে ফেলল এবং উড়ন্ত ঘোড়ায় চড়ে আকাশে উড়ে গেল। উড়ে যেতে যেতে সে একসময় এক সমুদ্র তীরবর্তী বন্দর শহরে পৌঁছালো। সেখানে সে দেখলো এক সুন্দরী মেয়ে, যিনি কালো পোশাক পরে দাঁড়িয়ে কাঁদছে। মেয়েটি তাকে দেখে চিৎকার করে বলল, চলে যাও, এখান থেকে চলে যাও। যদি সেই অজগর আসে তবে সে তোমাকেও খেয়ে ফেলবে। সে প্রতিদিন একজন জীবন্ত মানুষ খায়। আজ আমার পালা, তাই আমি তার অপেক্ষায় বসে আছি। তুমি এখান থেকে পালাও। তুমি কে? ছেলেটি তাকে শান্ত করলো। তুমি ভয় পেও না, আমি তোমাকে অজগরের হাত থেকে বাঁচাবো। মেয়েটি কাঁদতে কাঁদতে বলল, এ অসম্ভব। ওই বিশাল অজগরকে মারা খুবই কঠিন কাজ। ছেলেটি তাকে সাহস দিয়ে বলল, তুমি ভয় পেও না, এসো আমার ঘোড়ায় উঠে বসো। এ কথা বলে সে মেয়েটিকে ঘোড়ায় তুলে নিল। ঠিক তখনই জলের মধ্যে ছপাক করে একটি শব্দ হলো। অজগর সমুদ্র থেকে উঠে আসছিল। ছেলেটি মেয়েটিকে বলল, তুমি চোখ বন্ধ করো। নিজেও চোখ বন্ধ করে সে থলে থেকে জাদুকরী সে কাটা মাথাটি বের করলো। অজগর যখন জলের উপর মাথা তুলল তখন সে সেই জাদুকরী মাথাটি দেখতে পেল। দেখা মাত্র অজগর পাথর হয়ে গেল এবং সমুদ্রের গহ্বরে ডুবে গেল। মেয়েটি ছিল এক রাজকন্যা। ছেলেটি তাকে উদ্ধার করে তার বাবা মায়ের কাছে নিয়ে গেল। রাজা রানী মেয়েকে জীবিত ও সুস্থ দেখে খুব খুশি হলেন। তার কৃতজ্ঞতা স্বরূপ ছেলেটির সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে দিলেন। কিছুদিন ছেলেটি সেখানে কাটালো। তারপর সে রাজকন্যাকে নিয়ে তার নিজের রাজ্যে ফিরে যেতে চাইল। সে বলল, আমি নিজেই একটি রাজ্যের রাজা, আমাকে আমার রাজ্যে ফিরতে হবে। সে রাজকন্যাকে নিয়ে তার নানা রাজার কাছে পৌঁছালো। রাজা তার নাতিকে জীবিত ফিরে দেখে বিস্মিত ও কিছুটা দুঃখিত হলেন। ছেলেটি বলল, নানা, আপনি যেমন বলেছিলেন আমি সেই জাদুকরীর মাথা কেটে নিয়ে এসেছি। দেখুন, আমি তা নিয়ে এসেছি। এই কথা বলেই সে চোখ বন্ধ করে থলে থেকে সেই জাদুকরীর কাটা মাথা বের করলো এবং রাজার সামনে রাখলো। যেই মুহূর্তে রাজা সেই জাদুকরীর কাটা মুন্ড দেখলেন, সঙ্গে সঙ্গে তিনি পাথরের মূর্তিতে পরিণত হয়ে গেলেন। বন্ধুরা, এটা ছিল তার কর্মফল, নিজের ষড়যন্ত্র ও মন্দ কাজের শাস্তি। এরপর সেই রাজপুত্র নিজ বাবা মায়ের কাছে ফিরে গেল। তাদের সবাইকে সঙ্গে নিয়ে সে আবার তার নানার রাজ্যে ফিরে এলো। তার নানা মারা যাওয়ার পরে সেই ছেলেই রাজা হলো। সে রাজকুমারীর সঙ্গে বিয়ে করেছিল এবং দুজনে মিলে সুখে শান্তিতে সেই নগরেই বাস করতে লাগলো। বন্ধুরা, এই গল্প থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। এই গল্প আমাদের শেখায় 4 ধরনের মানুষ আমাদের চারপাশে থাকে, যারা উপরে উপরে বন্ধুর মতো আচরণ করে কিন্তু ভিতরে ভিতরে আমাদের ক্ষতি করার চক্রান্ত করে। এই ধরনের মানুষদের থেকে খুব সতর্ক থাকা জরুরি, কারণ তারা মুখে মিষ্টি কথা বলে কিন্তু মন থেকে বিষাক্ত। তাদের মুখে থাকে অমৃত কিন্তু হৃদয়ে থাকে বিষ। এই ধরনের লোককে চেনা খুব কঠিন, কারণ তারা সবসময় আমাদের পাশে থেকেও আমাদের ক্ষতি করে। এখন প্রশ্ন হলো, আমরা কিভাবে এদের চিনব? তাহলে শোনো, গাধা আমাদের 4 ধরনের মানুষের চিহ্ন দিয়েছেন। প্রথম ধরন, ঈর্ষাপরায়ণ ব্যক্তি, যারা আমাদের সাফল্য, গুণ বা ভালো কাজ দেখে ঈর্ষান্বিত হয়। তারা সামনাসামনি বন্ধু সেজে থাকে কিন্তু গোপনে আমাদের ক্ষতি করার পরিকল্পনা করে। এই মুখে হাসি আর পেছনে ছুরি ধারণ লোকদের থেকে
সবসময় সাবধান থাকতে হবে। দ্বিতীয় ধরন স্বার্থপর ও সুযোগ সন্ধানী লোক। এই ধরনের মানুষ শুধু তখনই আমাদের পাশে থাকে যখন তাদের কোনো লাভ হয়। তারা যতক্ষণ না আমাদের থেকে কিছু পাচ্ছে ততক্ষণ বন্ধুর মতো আচরণ করে, কিন্তু সুযোগ পেলেই আমাদের ক্ষতি করতে তারা পিছপা হয় না। তৃতীয় ধরন যারা আমাদের উন্নতি সহ্য করতে পারে না। তারা আমাদের প্রতিভা, সাফল্য বা উত্তরণ মেনে নিতে পারে না। বাহিরে থেকে তারা ভালোবাসার ভান করে, কিন্তু ভিতরে ভিতরে আমাদের প্রতি নেতিবাচক ভাব রাখে। তাদের উদ্দেশ্য আমাদের দুর্বল করা বা নিচে নামানো। চতুর্থ ধরন আত্মরক্ষামূলক শত্রুতা পোষণকারী। এই মানুষরা হয়তো আমাদের কোনো গোপন সত্য জানে, যেটা প্রকাশ পেলে তারা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই তারা মনে মনে আমাদের ভয় পায় এবং মনে মনে আমাদের প্রতি শত্রুতা পোষণ করে। তারা সবসময় আতঙ্কে থাকে যে আমরা কখন তাদের মুখোশ খুলে দিতে পারি। এই ভয় থেকেই তারা ধীরে ধীরে আমাদের ক্ষতি করতে শুরু করে। এই সব মানুষ মুখে বিনয় ও সম্মান দেখালেও তাদের ভিতরে থাকে অতিবিদ্বেষ ও হিংসা, যা একসময় ভয়ানক রূপ নিতে পারে। গাধা বলল, বন্ধু, তোমার মতো যারা অন্যের সুখে ঈর্ষান্বিত হয় তাদের পরিণতিও ঠিক ওই রাজার মতোই হয়। বন্ধুরা, শেষ পর্যন্ত নিজের মন্দ উদ্দেশ্য আর লোভের কারণে বকরা মারা যায়, আর তার চর্বি গাধার কোমর ভালো করার কাজে ব্যবহৃত হয়। এই জন্যই আমাদের জীবনে সবসময় এমন লোকদের থেকে সতর্ক থাকতে হবে। তোমরা এই গল্প থেকে কি শিখলে নিচে কমেন্টে অবশ্যই জানিয়ে। পরের ভিডিওতে আবার দেখা হবে এক নতুন শিক্ষামূলক গল্প বা আলোচনা নিয়ে। সত্যি সত্যি মনে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে একবার জয় শ্রীকৃষ্ণ লেখো, আর অবশ্যই ভিডিওটা লাইক করো।